স্ত্রী অনিমা দেবীর মৃত্যুর পর থেকেই কেমন যেন ভেঙে পড়েছেন সুধাকরবাবু। মেয়ে তনিমা যতটা পারছে তার বাবাকে আগলাচ্ছে, কিন্তু সুধাকরবাবু কিছুতেই মানসিক শান্তি পাচ্ছেন না। অনিমা দেবীর চলে যাওয়াটাও খুব আকস্মিক। এক রাতে বুকে ব্যথা উঠল, তারপর চিকিৎসারও সময় দিলেন না। পরদিন সকালে হাসপাতালে ভর্তি করা হলে সেই দিন সন্ধেতেই চলে গেলেন। তারপর থেকে অনিমা দেবীর না থাকার শূন্যতাটা কিছুতেই মেনে নিতে পারছেন না সুধাকরবাবু। সুধাকরবাবুর জীবনে অনিমা দেবীর ভূমিকা বিরাট। যে কোনো সমস্যায় তাকে সব সময় অভয় দিয়ে শক্তভাবে পাশে ছিলেন অনিমা দেবী। তার এইভাবে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না সুধাকরবাবু। নিজের ঘরের দেওয়ালে অনিমা দেবীর মালা পরানো ছবিটা দেখলেই এখনো তার বুকের ভেতরটা হাউতাশ করে ওঠে। একলা থাকলে অনেক সময় চোখের জল আপনা থেকেই গড়িয়ে আসে সুধাকরবাবুর। যদিও মেয়ে তনিমাকে এসব কিছুই জানতে দেন না তিনি, কিন্তু এই মানসিক কষ্টে শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়ছেন সুধাকরবাবু। আর বছর খানেকের চাকরি বাকি আছে সুধাকরবাবুর। রিটায়ারের পর স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে বেশ কিছুদিন পাহাড়ি কোনো এলাকায় বেরিয়ে আসবেন, এরকম একটা পরিকল্পনা করা ছিল সুধাকরবাবুর। অনিমা দেবী পাহাড় ভালোবাসতেন, কিন্তু সারা জীবনে সংসারের দায়িত্বে, মেয়ের পড়াশোনার দেখভালে কোনোদিন পাহাড়ে বেড়াতে যাওয়া হয়নি। রিটায়ারের পরেই সুধাকরবাবু ঠিক করেছিলেন স্ত্রীকে মনের সুখ করে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বেড়ানোর সুযোগ দেবেন, কিন্তু সে স্বাদ অপূর্ণই থেকে গেল। ফটোতে এখনো অনিমা দেবীর মুখের দিকে তাকালে, সেই পরিকল্পনার কথাগুলো মনে পড়লে হৃদয়ের অন্তরে মোচড় দিয়ে যন্ত্রণার কষ্ট উঠে এসে চোখের দুকুল ছাপিয়ে দেয় সুধাকরবাবুর। কে বলে পুরুষ মানুষ কাঁদতে পারে না? অনিমা দেবীর অন্ত্যেষ্টির কাজকর্ম মেটার পরও শরীরটা ভালো যাচ্ছিল না সুধাকরবাবুর। এমনিতে সারা জীবন তিনি দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেই চাকরি করেছেন। নেহাত বিপাকে না পড়লে কিংবা বাধ্য কিছু না হলে তিনি খুব একটা ছুটি ছাটা নেননি। তাই তার বেশ কিছু ছুটি জমেছে অফিসে। মেয়ে তনিমার পরামর্শে কিছুদিন তার থেকে কিছু ছুটি নিলেন সুধাকরবাবু, কিন্তু বাড়িতে থেকেও শান্তি পেলেন না। বাড়ির সর্বত্র অনিমা দেবীর স্মৃতি ছড়িয়ে রয়েছে। তাই কিছুদিন পরে অফিসে যাওয়াই শ্রেয় স্থির করলেন। কাজে কর্মে যদি মানসিক অবস্থার উন্নতি হয়, কিন্তু অফিসে গিয়েও শান্তি পেলেন না। বারে বারে মনে হতে লাগলো বাড়ি ফিরে অভ্যেস মতো অনিমা দেবীকে তো আর দেখতে পাবেন না। শেষ বিকেলের দিকে শরীরটা একটু বেশি খারাপ লাগতে শুরু করলো সুধাকরবাবুর। অফিসে ওনার পাশের টেবিলে বসা অসিতের সেটা চোখে পড়ল। অসিতই বড় কর্তার সঙ্গে কথা বলে সুধাকরবাবুকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করল। অফিসের সামনে থেকে একটা ট্যাক্সি ডেকে সুধাকরবাবুকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিল অসিত। ট্যাক্সিতে একটু তন্দ্রা মতো এসেছিল সুধাকরবাবুর। তন্দ্রার মধ্যেই অনিমা দেবীর মুখটা যেন চোখের সামনে ভেসে উঠল।
তারপরে তন্দ্রাটা ভেঙে গেল। বাড়ির সামনে ট্যাক্সি যখন এসে থামলো, তখন সন্ধে পেরিয়ে গেছে অনেকক্ষণ। মেয়ে তনিমা ট্যাক্সির শব্দ শুনেই তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এলো। একটু আগে সেও ফিরেছে তার বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে। সুধাকর বাবুকে দেখেই অসুস্থ বলে মনে হচ্ছিল। ট্যাক্সির ভাড়া মিটিয়ে তিনি দরজার দিকে এগোতে তনিমা এগিয়ে এসে বাবার হাত ধরে বলল, তুমি ঠিক আছো তো বাবা? তোমার শরীর ঠিক আছে তো? কেমন ক্লান্ত লাগছে তোমাকে? সুধাকর বাবু জোর করে একটু হেসে বললেন, না না, ঠিক আছি মা, তুই চিন্তা করিস না, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। সুধাকর বাবু ঘরে ঢোকার পর তনিমা রান্নাঘরে চলে গেল রাতের খাওয়ারের আয়োজন করতে। সুধাকর বাবু নিজের ঘরে ঢুকতেই যেন পরিচিত নারী কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন। তুমি এসে গেছো? শরীরটা তো জুতের নেই বলেই মনে হচ্ছে। কেমন একটা অন্যমনস্কভাবে সুধাকর বাবুও উত্তর দিলেন, হ্যাঁ গো, শরীরটা ঠিক ভালো নেই। বলেই অভ্যাসবশত স্ত্রীকে যেভাবে নিজের অফিসের ব্যাগ এগিয়ে দিতেন, সেভাবেই ব্যাগটা এগিয়ে দিয়ে হ্যান্ডেলটা ছেড়ে দিলেন। তারপরে তার সেই ঘোরের চটক ভাঙল। কার গলা শুনলেন তিনি? এ কি করে সম্ভব? অনিমা তো আর ইহলোকে নেই, কিন্তু ব্যাগটা? এটা ভেবে পাশে তাকাতেই সুধাকর বাবু দেখলেন ব্যাগটা নেই। কেউ না থাকলে, সুধাকর বাবুর মনের ভুল হয়ে থাকলে ব্যাগটা তো এখানেই পড়ে থাকা উচিত, মেঝেতেই তো পড়ে যাওয়ার কথা। একটু এদিক ওদিক তাকিয়ে দেখলেন ব্যাগটা তার ঘরের এক পাশে টেবিলের পাশে যত্ন সহকারে রাখা রয়েছে। সুধাকর বাবুর হাত থেকে তার অফিস ব্যাগ নিয়ে অনিমা দেবী সবসময় ওই জায়গাতেই রাখতেন। অবাক হয়ে গেলেন সুধাকর বাবু। দেয়ালের ছবিতে হাস্যমুখের অনিমা দেবীর দিকে তাকালেন তিনি, কিন্তু নিজের মনকে কিছুই বোঝাতে পারলেন না। ঘটনাটার কথা বারে বারে মনে ফিরে আসতে লাগলো সুধাকর বাবুর। শরীরটাও ততই খারাপ লাগতে শুরু করলো। রাতে ভালো করে খেতে পারলেন না। তনিমা বারবার তার শরীরের কথা জিজ্ঞেস করলেও সুধাকর বাবু তাকে স্পষ্ট করে কিছুই বললেন না। রাতে শোয়ার পর বেশ জ্বর এলো গায়ে সুধাকর বাবু, কিন্তু রাতে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করলো না। মেয়ে তনিমাকেও ডেকে বিরক্ত করতে চাইলেন না সুধাকর বাবু। জ্বরের মধ্যেই কেমন যেন একটা ঘোরের মধ্যেই চলে গেলেন সুধাকর বাবু। ঘোরের মধ্যেই যেন ভুল বগলেনও কিছুক্ষণ। তারপরে তার মনে হলো কে যেন পরম ভালোবাসায় তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পরিচিত সেই স্পর্শে মনটা যেন শান্ত হয়ে এলো সুধাকর বাবুর। শরীরের জ্বরের ধাক্কাটাও যেন কমে এলো। একটা অদ্ভুত শান্তি পেলেন সুধাকর বাবু। আরামে চোখ জুড়ে ঘুম চলে এলো তার। বাবা, বাবা, ওঠো বাবা, অনেক বেলা হলো, তোমার চা এনেছি, ওঠো, অফিস যাবে তো আজ। মেয়ের ডাকাডাকিতে ঘুম ভাঙল সুধাকর বাবু।
সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া তার রোজকারের অভ্যেস। অনিমা দেবীর পরে মেয়ে তনিমা এখন বাবার সেই অভ্যেসটা নষ্ট হতে দেয়নি। ধর্মর করে বিছানায় উঠে বসে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সুধাকরবাবু দেখলেন বেশ বেলা হয়ে গেছে। রাতে বেশ গভীর ঘুমিয়েছেন তিনি, শরীরটাও ঝরঝরে লাগছে। তনিমা চা দিয়ে চলে যাচ্ছিল। সুধাকরবাবু তাকে ডেকে বললেন, তনু, তুই কি রাতে আমার ঘরে এসেছিলি? আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলি? তনিমা অবাক হয়ে বলল, কই না তো, খাওয়ার পর তুমি এ ঘরে চলে গেলে আর আমি আমার ঘরে চলে গেলাম। আমাদের ক্লাসের একটা প্রজেক্টের কাজ ছিল, সেটা শেষ করে আমি ঘুমিয়ে পড়েছি। আমি আর তো এ ঘরে আসিনি। কিন্তু তুমি এ কথা জিজ্ঞেস করছো কেন? কোনো স্বপ্ন টপ্ন দেখেছো? সুধাকরবাবু হাতে চায়ের কাপ নিয়ে কেমন অন্যমনস্কভাবে, যেন স্বগতোক্তির মতো করেই বললেন, তুই যদি না এসে থাকিস তাহলে এ ঘরে কে এসে আমার মাথায় হাত বুলিয়ে। বলতে বলতেই সুধাকরবাবুর চোখ চলে গেল ঘরের দেওয়ালে টাঙানো অনিমা দেবীর ছবির দিকে। সেই হাসি মাখা মুখে অনিমা দেবী যেন তাকিয়ে রয়েছেন সুধাকরবাবুর দিকে। নিজের মনের ভেতর স্পষ্টভাবে যেন শুনতে পেলেন অনিমা দেবী বলছেন, তুমি কি গো, আমার না থাকার শোকে নিজের কি হাল করছো? মেয়েটাকে কে দেখবে? ওর প্রতিও তো তোমার কর্তব্য রয়েছে। আমি তো তোমার চির সাথী। আমি না থেকেও সব সময় তোমার সঙ্গে আছি। যে কোনো সমস্যায় বিপদে আমি কি তোমার থেকে দূরে থাকতে পারবো? আমি তো আছি তোমার অন্তরে, হৃদয়ে। আমি রয়েছি তোমার সাথে চিরকাল। জীবনের তরে যেমন ছিলাম, মরণের পরেও আছি তোমারই চির সাথী হয়ে। বাবা, কি হলো? কি ভাবছো? আনমনা হয়ে গেলে কেন? কিছু বলছিলে তুমি? তনিমার ডাকে যেন সংবিত পেরে পেলেন সুধাকরবাবু। বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, কি বলছিস তনুমা? আমি না, তুমি কিছু একটা বলতে বলতে কেমন আনমনা হয়ে গেলে। তনিমার কথায় একটু হাসলেন সুধাকরবাবু। মনটা এখন অনেক ভারমুক্ত লাগছে। চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে বললেন, না, ও কিছু না। যাকগে, তুই তৈরি হয়ে নে, আমিও চা খেয়ে রেডি হওয়া শুরু করছি। আজ আমরা বাপ বেটি একসঙ্গে বেরোবো। তোকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে আমি অফিসের দিকে এগোবো। রচনা দেবাশিস মজুমদার। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা আমাকে ফেসবুক থেকে শুনছেন তারা আমাকে ফলো করে দেবেন। আর যারা আমাকে ইউটিউব থেকে শুনছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের।